নমস্কার, আমি গল্প পাঠে মৌ। আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতে প্রমাণ হয় জানোয়ারটা আগুনকে ডরায় না। শঙ্করের মনে হলো যদি ওদের ঘুম না ভাঙতো তবে সেই অজ্ঞাত বিভীষিকাটি তাঁবুর মধ্যে ঢুকতে একটুও দ্বিধা করতো না, এবং তারপরে কি ঘটতো তা কল্পনা করে কোনো লাভ নেই। আলভারেজ বললে, শঙ্কর, তুমি তোমার ঘুম শেষ করো, আমি জেগে আছি। শঙ্কর বললে, না, তুমি ঘুমোও আলভারেজ। আলভারেজ ক্ষীণ হাসি হেসে বললে, পাগল, তুমি জেগে কিছু করতে পারবে না শঙ্কর, ঘুমিয়ে পড়ো। ওই দেখো দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার ঝড় বৃষ্টি হবে। রাত শেষ হয়ে আসছে, ঘুমো, আমি বরং একটু কফি খাই। রাত ভোর হবার সঙ্গে সঙ্গে এলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে সঙ্গে যেমন বিদ্যুৎ তেমনি মেঘ গর্জন। সে বৃষ্টি চলল সমানে সারাদিন, তার বিরাম নাই, বিশ্রাম নেই। শঙ্করের মনে হলো পৃথিবীতে আজ প্রলয়ের বর্ষণ শুরু হয়েছে। প্রলয়ের দেবতা সৃষ্টি ভাসিয়ে দেবার সূচনা করেছেন বুঝি। বৃষ্টির বহর দেখে আলভারেজ পর্যন্ত দমে গিয়ে তাঁবু ওঠাবার নাম মুখে আনতে ভুলে গেল। বৃষ্টি থামল যখন তখন 5টা। বোধহয় বৃষ্টি না থামলেই ভালো ছিল, কারণ অমনি আলভারেজ চলা শুরু করবার হুকুম দিলে। বাঙালি ছেলের স্বভাবতই মনে হয় এখন এবেলায় যাওয়া কেন, এত কি সময় বয়ে যাচ্ছে। কিন্তু আলভারেজের কাছে দিন রাত, বর্ষা, রৌদ্র, জ্যোৎস্না, অন্ধকার সব সমান। সে রাত্রে বর্ষাস্নাত বনভূমির মধ্যে দিয়ে মেঘ ভাঙা জ্যোৎস্নার আলোয় দুজনে উঠেছে উঠেছে এমন সময় আলভারেজ পিছন থেকে বলে উঠল, শঙ্কর, দাঁড়াও, ওই দেখো। আলভারেজ ফিল্ড গ্লাস দিয়ে ফুটফুটে জ্যোৎস্নালোকে বাঁ পাশের পর্বত শিখরের দিকে চেয়ে দেখছে। শঙ্কর ওর হাত থেকে গ্লাসটা নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করলে। হ্যাঁ, সমতল খাঁজটা পাওয়া গিয়েছে, বেশি দূরেও নয়, মাইল দুয়ের মধ্যেই বাঁ দিক ঘেঁষে। আলভারেজ হাসি মুখে বললে, দেখেছ স্যাডেলটা? থামবার দরকার নেই, চলো আজ রাত্রেই স্যাডেলের উপরে পৌঁছে তাঁবু ফেলব। শঙ্কর আর সত্যি পারছে না, এই দুর্ধর্ষ পর্তুগিজটার সঙ্গে হীরের সন্ধানে এসে কি ঝকমারি না করেছে। শঙ্কর জানে অভিযানের নিয়মানুযায়ী দলপতির হুকুমের উপরে কোনো কথা বলতে নেই। এখানে আলভারেজই দলপতি, তার আদেশ অমান্য করা চলবে না। কোথাও আইনে লিপিবদ্ধ না থাকলেও পৃথিবীর ইতিহাসের বড় বড় অভিযানে সবাই এই নিয়ম মেনে চলে, সেও মানবে। অবিশ্রান্ত হাঁটবার পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওরা এসে স্যাডেলের যখন উঠল, শঙ্করের তখন আর এক পাও চলবার শক্তি নেই। স্যাডেলটার বিস্তৃতি 3 মাইলের কম নয়, কখনো বা 200 ফুট খাড়া উঠেছে, কখনো বা 400-500 ফুট নেমে গিয়েছে 1 মাইলের মধ্যে, সুতরাং বেশ দূরারোহ। যতটুকু সমতল ততটুকু শুধুই বড় বড় বনস্পতির জঙ্গল, ইরিথ্রিনা, পেনসিয়ানা, রিঠা গাছ, বাঁশ বা বন্য আদা, বিচিত্র বর্ণের অর্কিডের ফুল ডালে ডালে, বেবুন ও কলবাস বাঁদর সর্বত্র। আরও 2 দিন ধরে ক্রমাগত নামতে নামতে রিক্টার্সভেল্ড পর্বতের আসল রেঞ্জের ওপারের উপত্যকায় গিয়ে ওরা পদার্পণ করল। শঙ্করের মনে হলো এদিকে জঙ্গল যেন আরও বেশি দুর্ভেদ্য ও বিচিত্র। আটলান্টিক মহাসাগরের দিক থেকে সমুদ্র বাষ্প উঠে কতক ধাক্কা খায় পশ্চিম আফ্রিকার ক্যামেরুন পর্বতে, বাকিটা আটকায় বিশাল রিক্টার্সভেল্টের দক্ষিণ সানুতে। সুতরাং বৃষ্টি এখানে হয় অজস্র, গাছপালার তেজও তেমনি। দিন 15 ধরে সেই বিরাট অরণ্যাকীর্ণ উপত্যকার সর্বত্র দুজনে মিলে খুঁজেও আলভারেজ বর্ণিত পাহাড়ি নদীর কোনো ঠিকানা বার করতে পারলে না। ছোটোখাটো ঝর্ণা 2-1টা উপত্যকার উপর দিয়ে বইছে বটে, কিন্তু আলভারেজ কেবলই ঘাড় নাড়ে আর বলে, এসব নয়। শঙ্কর বলে, তোমার ম্যাপ দেখো না ভালো করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আলভারেজের মাপের কোনো নিশ্চয়তা নেই। আলভারেজ বলে, ম্যাপ কি হবে?
আমার মনেই গভীরভাবে আঁকা আছে সে নদী ও সে উপত্যকার ছবি। সে একবার দেখতে পেলেই তখনই চিনে নেব। সে জায়গায় নয়, এ উপত্যকা সে উপত্যকায় নয়। নিরুপায়, খোঁজো তবে। 1 মাস কেটে গেল। পশ্চিম আফ্রিকার বর্ষা নামল মার্চ মাসের প্রথমে। সে কি ভয়ানক বর্ষা! শঙ্কর তার কিছু নমুনা পেয়ে এসেছে রিক্টার্সফেল্ড পার হবার সময়ে। উপত্যকা ভেসে গেল পাহাড় থেকে নামা বড় বড় পার্বত্য ঝর্ণার জলধারায়। তাঁবু ফেলবার স্থান নেই। এক রাত্রে হঠাৎ অতি বর্ষণের ফলে ওদের ভাসিয়ে নিয়ে যাবার জোগাড় করেছিল। আলভারেজের সজাগ ঘুমের জন্যে সে যাত্রা বিপদ কেটে গেল। কিন্তু দিন যায় তো ক্ষণ যায় না। শঙ্কর একদিন ঘোর বিপদে পড়ল জঙ্গলের মধ্যে। সেই বিপদটাও বড় অদ্ভুত ধরনের। সেদিন আলভারেজ তাঁবুতে তার নিজের রাইফেল পরিষ্কার করছিল। সেটা শেষ করে রান্না করবে কথা ছিল। শঙ্কর রাইফেল হাতে বনের মধ্যে শিকারের সন্ধানে বার হয়েছে। আলভারেজ বলে দিয়েছে তাকে এ বনে খুব সাবধানে চলাফেরা করতে, আর বন্দুকের ম্যাগাজিনে সবসময় যেন কার্টিজ ভরা থাকে। আর একটা মূল্যবান উপদেশ দিয়েছে, সেটা এই: বনের মধ্যে বেড়াবার সময় হাতের কবজিতে কম্পাস সর্বদা বেঁধে নিয়ে বেড়াবে, এবং যে পথ দিয়ে যাবে পথের ধারে গাছপালায় কোনো চিহ্ন রেখে যাবে, যাতে ফিরবার সময় সেই সব চিহ্ন ধরে আবার ঠিক ফিরতে পারো, নতুবা বিপদ অবশ্যম্ভাবী। সেদিন শঙ্কর স্প্রিংবক হরিণের সন্ধানে গভীর বনে চলে গিয়েছে। সকালে বেরিয়েছিল, ঘুরে ঘুরে বড় ক্লান্ত হয়ে পড়ে এক জায়গায় একটা বড় গাছের তলায় সে একটু বিশ্রামের জন্য বসল। সেখানটাতে চারধারেই বৃহৎ বৃহৎ বনস্পতির মেলা, আর সব গাছের গুঁড়ি ও গাছপালা পেয়ে এক প্রকারের বড় বড় লতা উঠে তাদের ছোট ছোট পাতা দিয়ে এমন নিবিড়ভাবে আষ্টেপৃষ্ঠে গাছগুলো জড়িয়েছে যে গুঁড়ির আসল রং দেখা যাচ্ছে না। কাছেই একটা ছোট জলার ধারে ঝাড়ে ঝাড়ে মারিপোষা লিলি ফুটে উঠেছে। খানিকটা সেখানে বসবার পরে শঙ্করের মনে হলো তার কি একটা অস্বস্তি হচ্ছে। কী ধরনের অস্বস্তি তা সে কিছু বুঝতে পারল না। অথচ জায়গাটা ছেড়ে উঠে যাবারও ইচ্ছা তার হলো না। সে ক্লান্তও বটে, আর জায়গাটা বেশ আরামেরও বটে। কিন্তু এ তার কি হলো? তার সমস্ত শরীরে এত অবসাদ এলো কোথা থেকে? ম্যালেরিয়া জ্বরে ধরল নাকি? অবসাদ কাটাবার জন্যে সে পকেট হাতড়ে একটা চুরুট বার করে ধরালে। কিসের একটা মিষ্টি মিষ্টি সুগন্ধ বাতাসে। শঙ্করের বেশ লাগছে গন্ধটা। একটু পরে দেশলাইটা মাটি থেকে কুড়িয়ে পকেটে রাখতে গিয়ে মনে হলো হাতটা যেন তার নিজের নয়, যেন অন্য কারো হাত। তার মনের ইচ্ছায় সে হাত নড়ে না। ক্রমে তার সর্বশরীরে যেন বেশ একটা আরামদায়ক অবসাদে অবশ হয়ে পড়তে চাইল। কি হবে আর বৃথা ভ্রমণে, আলে আর পিছু পিছু বৃথা ছুটে? এই রকম বনের ঘন ছায়ায় নিভৃত লতাবিতানে অলস স্বপ্নে জীবন কাটিয়ে দেওয়ার চেয়ে সুখ আর কি আছে? একবার তার মনে হলো এই বেলা উঠে তাঁবুতে যাওয়া যাক, নতুবা তার কোনো একটা বিপদ ঘটবে যেন। একবার সে উঠবার চেষ্টাও করতে গেল, কিন্তু পরক্ষণেই তার দেহ মন ব্যাপী অবসাদের জয় হলো। অবসাদ নয়, যেন একটা মৃদু মধুর নেশার আনন্দ। সমস্ত জগৎ তার কাছে তুচ্ছ। সে নেশাটাই তার সারা দেহে অবশ করে আনছে ক্রমশ। শঙ্কর গাছের শেকড়ে মাথা দিয়ে ভালো করেই শুয়ে পড়ল। বড় বড় কটন উড গাছের শাখায় আলো ছায়ার রেখা বড় অস্পষ্ট। কাছেই কোথাও বুনো প্যাঁচার ডাক অনেকক্ষণ থেকে শোনা যাচ্ছিল। ক্রমে যেন তা ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে আসছে। তারপরে কি হলো শঙ্কর কিছু জানে না। আলভারেজ যখন বহু অনুসন্ধানের পর ওর অচৈতন্য দেহটা কটনউড জঙ্গলের ছায়ায় আবিষ্কার করলে, তখন বেলা বেশি নেই। প্রথমটা আলভারেজ ভাবলে এ নিশ্চয়ই সর্পাঘাত, কিন্তু দেহটা পরীক্ষা করে সর্পাঘাতের কোনো লক্ষণ দেখা গেল না। হঠাৎ মাথার উপরকার ডালপালা ও চারধারে গাছপালার দিকে নজর পড়তেই অভিজ্ঞ ভ্রমণকারী আলভারেজ ব্যাপারটা সব বুঝতে পারল। সেখানটাতে সর্বত্র অতি মারাত্মক বিষলতার বন, যার রসে আফ্রিকান অসভ্য মানুষেরা তীরের ফলা ডুবিয়ে নেয়, যার বাতাস এমনই বেশ সুগন্ধ বহন করে, কিন্তু নিঃশ্বাসের সঙ্গে বেশি মাত্রায় গ্রহণ করলে অনেক সময় পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। মৃত্যুও ঘটা আশ্চর্য নয়।
তাঁবুতে এসে শঙ্কর 2-3 দিন শয্যাগত হয়ে রইল। সর্বশরীরে ফুলে ঢোল, মাথা যেন ফেটে যাচ্ছে, আর সর্বদাই তৃষ্ণায় গলা কাঠ। আলভারেজ বললে, যদি তোমাকে সারা রাত ওখানে থাকতে হতো তাহলে সকালবেলা তোমাকে বাঁচানো কঠিন হতো। একদিন একটা ঝর্ণার জলধারার বালুময় তীরে শঙ্কর হলদে রঙের কি দেখতে পেলে। আলভারেজ পাকা প্রসপেক্টর, সে এসে বালি ধুয়ে সোনার রেণু বার করলে, কিন্তু তাতে সে বিশেষ উৎসাহিত হলো না। সোনার পরিমাণ এত কম যে মজুরি পোষাবে না। 1 টন বালি ধুয়ে আউন্স 3 সোনা হয়তো পাওয়া যেতে পারে। শঙ্কর বললে, বসে থেকে লাভ কি, তবু যা সোনা পাওয়া যায়, 3 আউন্স সোনার দামও কম নয়। সে যেটাকে অত্যন্ত অদ্ভুত জিনিস বলে মনে করছে, অভিজ্ঞ প্রসপেক্টর আলভারেজের কাছে সেটা কিছুই নয়। তাছাড়া শঙ্করের মজুরির ধারণার সঙ্গে আলভারেজের মজুরির ধারণা মিল খায় না। শেষ পর্যন্ত ও কাজ শঙ্করকে ছেড়ে দিতে হলো। ইতিমধ্যে ওরা মাসখানেক ধরে জঙ্গলের নানা অঞ্চলে বেড়ালে। আজ এখানে 2 দিন তাঁবু পাতে, সেখান থেকে আরেক জায়গায় উঠে যায়, সেখানে কিছুদিন তন্ন তন্ন করে চারধার দেখবার পরে আরেক জায়গায় উঠে যায়। সেদিন অরণ্যের একটা নতুন স্থানে পৌঁছে ওরা তাঁবু পেতেছে। শঙ্কর বন্দুক নিয়ে 2-1 পাখি শিকার করে সন্ধ্যায় তাঁবুতে ফিরে এসে দেখলে আলভারেজ বসে চুরুট টানছে। তার মুখ দেখে মনে হলো সে উদ্বিগ্ন ও চিন্তিত। শঙ্কর বললে, আমি বলি আলভারেজ, তুমি যখন বার করতে পারলে না তখন চলো ফিরি। আলভারেজ বলে, নদীটা তো উড়ে যায়নি, এই বন পর্বতের কোনো না কোনো অঞ্চলে সেটা নিশ্চয়ই আছে। তবে আমরা বার করতে পারছি না কেন? আমাদের খোঁজ ঠিকমতো হচ্ছে না। বলো কি আলভারেজ, 6 মাস ধরে জঙ্গল চষে বেড়াচ্ছি, আবার কাকে খোঁজে বলে? আলভারেজ গম্ভীর মুখে বললে, কিন্তু মুশকিল হয়েছে কোথায় জানো শঙ্কর? তোমাকে এখনও কথাটা বলিনি, শুনলে হয়তো খুব দমে যাবে বা ভয় পাবে। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই, এসো আমার সঙ্গে। শঙ্কর অধীর আগ্রহ ও কৌতূহলের সঙ্গে ওর পেছনে পেছনে চলল। ব্যাপারটা কি? আলভারেজ একটু দূরে গিয়ে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে বললে, শঙ্কর, আমরা আজই এখানে এসে তাঁবু পেতেছি, ঠিক তো? শঙ্কর অবাক হয়ে বললে, এ কথার মানে কি? আজই তো এখানে এসেছি, না আবার কবে এসেছি? আচ্ছা, ওই গাছের গুড়ির কাছে সরে এসে দেখো তো। শঙ্কর এগিয়ে গিয়ে দেখলে গুড়ির নরম ছাল ছুরি দিয়ে খুদে কে ডিএ লিখে রেখেছে, কিন্তু লেখাটা টাটকা নয়, অন্তত মাসখানেকের পুরনো। শঙ্কর ব্যাপারটা কিছু বুঝতে পারলে না, আলভারেজের মুখের দিকে চেয়ে রইল। আলভারেজ বললে, বুঝতে পারলে না? এই গাছে আমি মাসখানেক আগে আমার নামের অক্ষর 2টি খুদে রাখি। আমার মনে একটু সন্দেহ হয়, তুমি তো বুঝতে পারো না, তোমার কাছে সব বনই সমান। তার মানে এখন বুঝেছ? আমরা চক্রাকারে বনের মধ্যে ঘুরছি। এইসব জায়গায় যখন এরকম হয় তখন তার থেকে উদ্ধার পাওয়া বেজায় শক্ত। এতক্ষণে শঙ্কর বুঝলে ব্যাপারটা। বললে, তুমি বলতে চাও মাসখানেক আগে আমরা এখানে এসেছিলাম? ঠিক তাই। বড় অরণ্যে বা মরুভূমিতে এই বিপদ ঘটে, একে বলে ডেথ সার্কেল। আমার মনে মাসখানেক আগে প্রথম সন্দেহ হয় যে হয়তো আমরা ডেথ সার্কেলে পড়েছি। সেটা পরীক্ষা করে দেখবার জন্যই গাছের ছালে ওই অক্ষর 2টি খুদে রাখি। আজ বনের মধ্যে বেড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ল। শঙ্কর বললে, আমাদের কম্পাসের কি হলো? কম্পাস থাকতে দিক ভুল হচ্ছে কিভাবে রোজ রোজ? আলভারেজ বললে, আমার মনে হয় কম্পাস খারাপ হয়ে গিয়েছে। রিক্টার্সভেল্ট পার হবার সময় সেই যে ভয়ানক ঝড় ও বিদ্যুৎ হয়, তাতেই কিভাবে ওর চৌম্বক শক্তি নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমাদের কম্পাস এখন অকেজো? আমার তো তাই ধারণা। শঙ্কর দেখলে অবস্থা নিতান্ত মন্দ নয়। ম্যাপ ভুল, কম্পাস অকেজো, তার উপরে ওরা পড়েছে এক ভীষণ দুর্গম গহনারণ্যের মাঝে বিষম মরণ ঘূর্ণিতে। জনমানুষ নেই, খাবার নেই, জলও নেই বললেই হয়, কারণ সেখানকার জল পানের উপযুক্ত নয়। থাকার মধ্যে আছে এক ভীষণ অজ্ঞাত মৃত্যুর ভয়। জিম কার্টার এই অভিশপ্ত অরণ্যানীর মধ্যে রত্নের লোভে এসে প্রাণ দিয়েছিল। এখানে কারো মঙ্গল হবে বলে মনে হয় না।
আলভারেজ কিন্তু দমে যাবার পাত্রই নয়। সে দিনের পর দিন চলল বনের মধ্যে দিয়ে। বনের কোনো কুল কিনারা পায় না শঙ্কর। আগে যাও বা ছিল, ঘূর্ণিপাকে তারা ঘুরছে শোনা অবধি শঙ্করের দিক সম্পর্কে জ্ঞান একেবারে লোপ পেয়েছে। দিন তিনেক পরে ওরা একটি জায়গায় এসে উপস্থিত হলো। সেখানে রিক্টার্স বেল্টের একটি শাখা আসল পর্বতমালার সঙ্গে সমকোণ করে উত্তর দিকে লম্বালম্বি হয়ে আছে। খুব কম হলেও সেটা 4000 ফুট উঁচু। আরও পশ্চিম দিকে একটা খুব উঁচু পর্বতচূড়া ঘন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। দুই পাহাড়ের মধ্যেকার উপত্যকা 3 মাইল বিস্তীর্ণ হবে। উপত্যকা খুব ঘন জঙ্গলে ভরা। বনে গাছপালার যেন 3-4টে থাক। সকলের উপরের থাকে শুধুই পরগাছা আর শ্যাওলা, মাঝের থাকে ছোট বড় বনস্পতির ভিড়, নিচের থাকে ঝোপঝাপ ছোট ছোট গাছ। সূর্যের আলোর বালাই নেই বনের মধ্যে। আলভারেজ বনের মধ্যে না ঢুকে বনের ধারেই তাঁবু ফেলতে বললে। সন্ধ্যার সময় ওরা কফি খেতে খেতে পরামর্শ করতে বসলো যে এখন কি করা যাবে। খাবার একদম ফুরিয়েছে, চিনি অনেক দিন থেকেই নেই। সম্প্রতি দেখা যাচ্ছে আর 2-1 দিন পরে কফিও শেষ হবে। সামান্য কিছু ময়দা এখনো আছে, কিন্তু আর কিছুই নেই। ময়দা এই জন্যে আছে যে ওরা ও জিনিসটার কালে ভদ্রে ব্যবহার করে। ওদের প্রধান ভরসা বন্যজন্তুর মাংস, কিন্তু যখন ওদের গুলি বারুদের কারখানা নেই তখন শিকারের ভরসাই বা চিরকাল করা যায় কি করে? কথা বলতে বলতে শঙ্কর দূরের যে পাহাড়ের চূড়াটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে সেদিকে মাঝে মাঝে চেয়ে দেখছিল। এই সময়ে অল্পক্ষণের জন্যে মেঘ সম্পূর্ণ সরে গেল। চূড়াটার অদ্ভুত চেহারা যেন কুলফি বরফের আগার দিকটা কে এক কামড়ে খেয়ে ফেলেছে। আলভারেজ বললে, এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বুলাওয়ে কি সলসবেরি 400 থেকে 500 মাইলের মধ্যে মধ্যে 100-2 মাইল মরুভূমি। পশ্চিম দিকে উপকূল 300 মাইলের মধ্যে বটে, কিন্তু পর্তুগিজ পশ্চিম আফ্রিকা অতি ভীষণ দুর্গম অঞ্চলে ভরা। সুতরাং সেদিকের কথা বাদ দাও। এখন আমাদের উপায় হচ্ছে, হয় তুমি নয় আমি সলসবেরি কি বুলাওয়ে চলে গিয়ে টোটা ও খাবার কিনে আনি। কম্পাসও চাই। আলভারেজের মুখে এই কথাটা বড় শুভক্ষণে শঙ্কর শুনেছিল। দৈব মানুষের জীবনে যে কত কাজ করে তা মানুষে কি সবসময় বোঝে? দৈবক্রমে বুলাওয়ে ও সলসবেরি দুটো শহরের নাম, তাদের অবস্থানের দিক ও এই জায়গাটা থেকে তাদের আনুমানিক দূরত্ব শঙ্করের কানে গেল। এরপরে সে কতবার মনে মনে আলভারেজকে ধন্যবাদ দিয়েছিল এই নাম দুটো বলবার জন্যে। কথাবার্তা সেদিন বেশি অগ্রসর হলো না। দুজনে পরিশ্রান্ত ছিল। সকাল সকাল শয্যা আশ্রয় করলে। আজকের মতো এই পর্যন্তই। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। নিয়ে আসছি পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে।